আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আলোচনা করব আমাদের পল্লী সাহিত্য প্রবন্ধটিতে ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন নিয়ে। চলো আমরা চট করে দেখে নিই। ক খ আগে আলোচনা করব, যথারীতি যেভাবে পড়াই সেভাবে পড়াবো। তারপরে গ ঘ পড়ে উদ্দীপকটা নিয়ে আলোচনা করব। দেখো ক তে কি আছে? কতে আছে ভূ দর্শন কি, আর খতে আছে পল্লী গানগুলোকে অমূল্য রত্ন বিশেষ বলা হয়েছে কেন। বাংলার যত রত্ন আছে সব থেকে রত্ন বা অমূল্য বা মূল্যবান যে সম্পদ সেটা হচ্ছে পল্লী গান, জারি গান, ভাটিয়ালি গান, এই গানগুলোকে কেন অমূল্য বলা হয়েছে। তো ফার্স্ট আমরা আলোচনা করি ভূ দর্শন কি। ওকে, প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে ভূ দর্শন বলে। আমরা এই যে বাংলা বই পড়ছি বা আমরা কোথাও ঘুরতে গেছি, বারবার যেটা আমরা করি, যেটা দেখি, যেটা নিয়ে আমরা শিখি, সেটাই হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই হচ্ছে ভূ দর্শন, মানে অনেক দেখা এবং জানার মাধ্যমে যেটা আমরা জ্ঞান আহরণ করি সেটাই হচ্ছে ভূ দর্শন। এবার আমাদের বলেছে পল্লী গানগুলাকে কেন অমূল্য বলা হয়েছে। হাজার বছর ধরে লালিত পল্লী মানুষের জীবন ও লেখ্য পল্লী গানের মধ্যে উঠে আসায় পল্লী গানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে। গ্রামীণ বা পল্লী জীবনের নানা সাথে সম্পর্কিত গানগুলো বহুকাল ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। গানগুলোর কথায় ও সুরে কত ছন্দ, কত আনন্দ, কত দুঃখ বেদনা যে জড়িত তার শেষ নেই। পল্লী প্রকৃতি, গ্রামীণ জীবন এবং দেখো জীবনাভিজ্ঞতার এক বিশাল সমাহার এই গানগুলা। অর্থাৎ পল্লীর গানগুলা এক জীবন সমাহার, মানুষের মধ্যে বিশাল সমাহারের এই গানগুলা। এর মধ্যে জারি, সারি, বাউল, কীর্তন, ভাটিয়ালি, রাখালি, মারফতি, কবি গান, মুর্শিদি ইত্যাদি বিচিত্র গান অন্তর্ভুক্ত রয়েছে। এমন বৈচিত্র্যপূর্ণ সঙ্গীত ভাণ্ডার সারা পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাই এই পল্লী গানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে। মানে মানুষ যুগ যুগ ধরে গেয়ে গিয়ে আসতেছে বিভিন্ন গ্রামগঞ্জে, সেই জন্য এই গানগুলো হচ্ছে আমাদের অমূল্য রত্ন বিশেষ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে গ আর ঘ নিয়ে। তো গ আর ঘর জন্য আমরা অবশ্যই হচ্ছে উদ্দীপকটা ভালো করে পড়াশোনা করব। দেখো, তপুর বয়স 6 বছর, সে রাতে হলেও ঘুমাতে চায় না। তপুর মা সুরায়া বেগম চেষ্টা করে, ব্যর্থ হয়ে শাশুড়িকে বলেন, মা আপনি তপুকে একটু ঘুম পড়ান, আমি জি বাংলার সিরিয়ালটি দেখে আসি। আচ্ছা, সিরিয়াল দেখবে। তপুর দাদি বলেন, আসো দাদু ভাই, তোমাকে ডালিম কুমারের গল্প বলি। কিন্তু তপু বলেন, না, আমি ডোরেমন কার্টুন দেখব। দাদি ভাবেন, আমাদের অতীত জীবনের গল্পগুলো যদি বাঁচিয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। তিনি অফসোস করে বলেন, কি যুগ আইলো রে, জি বাংলা আর ডোরেমন সব খাইলো রে। অর্থাৎ পল্লী সাহিত্যের যেই পল্লী সমাজের কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, সেগুলো এখন নাই। এখন নতুন যুগে এসেছে, নতুন যুগে মানুষ জি বাংলা সিরিয়াল দেখে, স্টার প্লাসে সিরিয়াল দেখে, ডোরেমন কার্টুন সহ অনেক কিছু দেখে। তো এখন আমরা উদ্দীপকটা খুব সুন্দর করে বুঝলাম, আমরা গ আর ঘ আলোচনা করব। দেখো, গ আর ঘ আলোচনা করার জন্য আমাদের প্রশ্নটা পড়তে হবে। গ নাম্বার প্রশ্নে কি বলেছে, উদ্দীপকের তপু তার মায়ের মানসিকতায়, তপু ও তার মায়ের মানসিকতায় পল্লী সাহিত্য প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আচ্ছা, কোন দিকটি ফুটে এসেছে আমরা দেখব। আর ঘ, উদ্দীপকের দাদির চিন্তা চেতনারই পারে পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা পূর্ণ করতে। মন্তব্যটি বিশ্লেষণ করো। এখন আমরা গ আর ঘ নাম্বারটা আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে বলেছে তপুর মায়ের মধ্যে আর তপুর মধ্যে পল্লী সাহিত্যের কোন দিকটি প্রকাশ পাইছে, একটু বর্ণনা করি। উদ্দীপকের তপু তার মায়ের মানসিকতায় পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত পল্লী সাহিত্য ভাণ্ডারের প্রতি উদাসীনতার দিকটি প্রকাশ পেয়েছে। এই যে গ্রাম বাংলার যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যের মধ্যে আমরা তপু এবং তপুর মায়ের উদাসীনতার দিকটি প্রকাশ পেয়েছে। পল্লী সাহিত্য আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক, এতে সকল শ্রেণী মানুষের জীবনযান প্রতিফলিত হয়েছে। পল্লীর সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের এই প্রাণের স্পন্দন পল্লী সাহিত্য। প্রাবন্ধিক আশা ব্যক্ত করেছেন শুধু আধুনিক শিক্ষার স্রোতে গা না ভাসিয়ে পল্লীগ্রামের হারানো এইসব সম্পদ উদ্ধারে কাজ করতে হবে। এগুলো সংগ্রহ সংরক্ষণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দিতে হবে আমাদের এই কাজ। এরপর দেখো, উদ্দীপকের দেখা যায় অনেক রাত হয়ে গেলেও তপু ঘুমাতে চায় না। ফলে তপুর মা চেষ্টা করে ব্যর্থ হয়ে শাশুড়িকে বলে তপুকে ঘুম পাড়ানোর জন্য। কেননা তপুর মা তখন সিরিয়াল দেখায় ব্যস্ত। দাদু তপুকে ডালিম কুমারের গল্প শোনানোর কথা বললে সে ডোরেমন কার্টুন দেখার কথা বলে, কারণ সে ডালিম কুমারের গল্প শুনবে না। দাদি তখন
আফসোস করে বলেন, এমন যুগ এসেছে সিরিয়াল আর কার্টুন সবকিছুই নষ্ট করে দিয়েছে। উদ্দীপকে তপু তার মায়ের কর্মকাণ্ডের মধ্য দিয়ে লোকসাহিত্যের প্রতি অনাগ্রহের দিকটি ফুটে উঠেছে। তাই বলা যায় উদ্দীপকে পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত আমাদের লোকসাহিত্যের প্রতি তপু ও তার মায়ের অবহেলা ও উদাসীনতার দিকটি চমৎকারভাবে ফুটে উঠেছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার নিয়ে। ঘ নাম্বারে কি বলেছে, উদ্দীপকে যে দাদি যে চিন্তা চেতনার কথা প্রকাশ করেছেন, সেই চেতনাই মনে হচ্ছে আমাদের পল্লী সাহিত্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলোচনা করেছেন। সেটাই চাই। আসলে কি মন্তব্যটা যথার্থ, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের দাদির মধ্যে দেখা যায় তার মূলত পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের আশা আকাঙ্ক্ষায় পূর্ণ করেছেন। পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের মতে একদিন বিরাট পল্লী সাহিত্যের ভাণ্ডার বাংলাদেশে ছিল, অনেক পল্লী সাহিত্য ছিল বাংলাদেশে। উপযুক্ত গবেষক ও সাহিত্যকদের উদ্যোগের অভাবে আজ তা একেবারে হারিয়ে গেছে। প্রাবন্ধিক আশা ব্যক্ত করেছেন শুধু আধুনিক শিক্ষার স্রোতে গা না ভাসিয়ে পল্লীগ্রামের হারানো এসব সম্পদ উদ্ধারে কাজ করতে হবে। এগুলো সংরক্ষণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দিতে হবে আমাদের এই সবকিছু। এবার দেখো, পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লোকসাহিত্য ও সংস্কৃতি বিলুপ্তি রোধ করে এগুলোকে সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। উদ্দীপকের দাদি যখন তপুকে ডালিম কুমারী গল্প শোনাতে চেয়েছেন এবং বিদেশি সংস্কৃতির আগ্রাসন দেখে আফসোস করেছেন, তার চিন্তা চেতনায় লেখকের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছেন। দাদিরা হলেন লোক সংস্কৃতির ধারক, মানে পুরাতন ঐতিহ্য বা পল্লী সাহিত্যের ধারক। তাদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম এই সংস্কৃতি প্রভাবিত হয়। হ্যাঁ, আমরা কিভাবে এই লোক সাহিত্যের কথা জানি, কারণ আমাদের দাদা দাদিরাই তো আমাদেরকে শিখিয়ে গেছেন। সেই থেকে কিন্তু আমরা লোক সংস্কৃতি প্রভাবিত সম্পর্কে জেনে থাকি। যদি দাদিদের মতো বয়োজ্যেষ্ঠরা, মানে বৃদ্ধরা বা বিজ্ঞ ব্যক্তিরা নতুন প্রজন্মকে দেশীয় লোকগল্প, গান ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেন, তবেই কেবল এই অমূল্য রত্নগুলা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এবং লেখকের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তপুর দাদি তপুকে হারিয়ে যাওয়া পল্লী সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে ডালিম কুমারী গল্প শুনিয়ে ঘুম পাড়াতে চেয়েছিলেন, যাতে ছোটবেলা থেকেই পল্লী সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সুতরাং বলা যায় পল্লী সাহিত্যের প্রতি দাদির এমন চিন্তা চেতনারই পারি লেখকের আশা পূর্ণ করতে। সে অর্থে প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। তো আমরা এই মুহূর্তে কিন্তু খুব সহজ একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, যেটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।